হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এজে লার্ন। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম সেন্টেন্স কিভাবে তৈরি করব, অর্থাৎ আমাদের বাংলা ব্যাকরণ থেকে কি করে আমরা ইংরেজি গ্রামার শিখব বা ইংরেজি শিখব, ইংরেজিতে আমরা কিভাবে একটা বাক্য তৈরি করব সেই বিষয়টা আমরা আগের ভিডিওতে অবশ্যই শিখেছি বা বুঝেছি। আজকে আমরা দেখব যে সেন্টেন্স ইংরেজিতে আমরা বলছি, বাংলাতে যার নাম বাক্য, এই বাক্যকে কত প্রকার বা কত ভাগে ভাগ করা হয়। তার কারণ দেখো, যদি আমরা কোনো বিষয়কে খুব ভালোভাবে শিখতে চাই তাহলে কিন্তু তার ভ্যারিয়েশন কি কি ভাগে তাকে ভাগ করা হয়, কিভাবে কিভাবে সেই জিনিসটা তৈরি হয়, এ টু জেড ফুল বিষয়টা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে আমরা যে বাংলায় বাক্য বা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করছি, এই সেন্টেন্সগুলো কত প্রকারের হয়। দেখো, সেন্টেন্স তো বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী অনেক প্রকারেরই হয়, কিন্তু আমি প্রথমত এক ধরনের একটা ক্যাটাগরি জানবো যেখানে শুধুমাত্র যে 5 ভাগে ভাগ করা হচ্ছে। কি রকম 5 ভাগে? মেইনলি 5 ভাগে ভাগ করা হচ্ছে সেন্টেন্সকে। এক নাম্বার হচ্ছে কি অ্যাসার্টিভ, 2 নাম্বার হচ্ছে কি ইন্টারোগেটিভ, 3 নাম্বার হচ্ছে কি ইম্পারেটিভ, 4 নাম্বার হচ্ছে অবজেক্টিভ, 5 নাম্বার হচ্ছে এক্সক্লেমেটরি। আমরা এই যে পরপর 5খানা সেন্টেন্সের নাম বললাম, এটা কিন্তু 5 রকমের সেন্টেন্স বা 5 রকমের বাক্য। এই বাক্যগুলোকে বা এই সেন্টেন্সের যে ধরন, এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা সেই খুব সহজ উপায়ে বাংলা থেকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব সেই বিষয়টাকে শিখব। ক্লিয়ার? তো চলো আমরা প্রথমেই দেখে নিই আমাদের প্রথম ভাগ বা প্রথম অংশ, যেটা নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের বা ইংরেজি যে সেন্টেন্স আমরা শিখছি সেটা কিন্তু প্রথম ভাগ যেটা করছে সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে বাংলায় বলা হয় কি বর্ণনামূলক বাক্য, বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য বাক্য। তাহলে আমরা জেনে নেব যে সেন্টেন্স, যে আমরা ইংরেজিতে সেন্টেন্স বলছি, বাংলায় যাকে বাক্য বলছি, সেই বাক্যের প্রথম একটা পার্ট বা একটা ভেরিয়েশন যেটাকে আমরা বলছি ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স, যাকে বাংলাতে আমরা বলছি বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। আমরা কিন্তু বাংলা নামটা শুনেই বুঝে যাচ্ছি যে এই সেন্টেন্সটা কি বিষয়ে হতে পারে বা কেমন টাইপের হতে পারে। মানে দেখবে আমরা যে ধরনের বাক্যগুলো বলে থাকি বা যে কথাগুলো বলে থাকি, যেগুলোতে কিছু বর্ণনা করি, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করি, সেই বিষয়গুলোকে বা সেই বাক্যগুলোকে কিন্তু আমরা কি ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি। এই বাক্যটি তৈরি করার সাধারণ নিয়ম কি? আমরা প্রথমে যেটা পড়েছিলাম কি সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট। এটা ইংরেজি নিয়ম, এটা হচ্ছে ইংরেজি নিয়ম। ইংলিশে আমরা এই নিয়মটা ইউজ করি, আর বাংলাতে সাবজেক্ট অবজেক্ট তারপরে ভার্ব, এটা বেঙ্গলিতে আমরা ইউজ করে থাকি। তাহলে আমাদের সেন্টেন্সের মধ্যে যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য, এই বাক্যটা কিন্তু আমাদের বিশেষ করে বাংলা এটা এবং ইংরেজি এই সেম রুলসে কিন্তু ফলো করে। ক্লিয়ার? তো এবার এর মাঝেও কিন্তু আমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলছি, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকেও কিন্তু আরো দুটো ভাগে ভাগ করা হয়, যেটার নাম হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ আর সেকেন্ড হচ্ছে কি নেগেটিভ। এই অ্যাফার্মেটিভটাকে আরো সহজে ভালো করে বুঝতে গেলে কি বুঝতে হবে যে পজিটিভও আমরা এটাকে বলতে পারি। পজিটিভ মানে হচ্ছে কি, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে কি বাংলায় যেটাকে আমরা হ্যাঁ বাচক বা ইতিবাচক বাক্য আমরা বলে থাকি। ঠিক আছে? ইতিবাচক আগে আমরা শব্দ পড়েছি, নেতিবাচক শব্দ পড়েছি। ইতিবাচক শব্দ মানে কি, যেগুলো হ্যাঁ বাচক অর্থ প্রকাশ করে যে বা শব্দগুলো, সেগুলো হচ্ছে ইতিবাচক শব্দ বা অ্যাফার্মেটিভ ওয়ার্ড। সেখানে ঠিক সেম এখানেও কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স মানে যে সমস্ত বাক্যগুলো ইতিবাচক বা হ্যাঁ বাচক ভাব প্রকাশ করে, সেই বাক্যগুলোকে কি আমরা কি বলছি পজিটিভ সেন্টেন্স অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর আরেকটা কি বলছি যে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ মানে হচ্ছে না বাচক বা নেতিবাচক। যেই ধরনের বাক্যগুলো অ্যাসার্টিভের মধ্যে, যে ধরনের বাক্যগুলো না নেতিবাচক ভাব প্রকাশ করে, সেই সমস্ত বাক্যগুলোকে কি আমরা নেগেটিভ বাক্য বলছি। বা আমরা এটা যদি আরো ভালো করে ক্লিয়ার করে বলতে চাই, তাহলে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলতে পারি।
কি বললাম নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স বা পজিটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স এভাবে আমরা কিন্তু বলতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এই দুটো যে বাক্য এই অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো পার্ট এই দুটো পার্টেরই একটা একটা করে আমরা উদাহরণ সহ বুঝে নেব। তাহলে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কোন কোন বাক্যগুলোকে আমরা ইন্ডিকেট করে থাকি। তো দেখো আমরা কিন্তু এখানে দুটো উদাহরণ নিয়ে নিয়েছি। আমরা উদাহরণ দুটি বাংলা বাক্যে লিখেছি, বাংলায় লিখেছি, আর আমরা এই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব। কারণ আমরা প্রথমেই শুরুতেই বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা সেন্টেন্স কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব সেটা শিখব। তার কারণ আমাদেরকে যদি ইংরেজি শিখতে হয় তাহলে আমরা যে ল্যাঙ্গুয়েজে সবথেকে বেশি পারদর্শী সেই ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু আমাদেরকে ইংরেজিটা শিখতে হবে। তো সবার চলো দেখে নাও, আমরা কিন্তু এখানে যে উদাহরণগুলো নিয়েছি সেটা হচ্ছে কি রাহুল ক্রিকেট খেলছে, রাহুল ক্রিকেট খেলছে। তাহলে মানে আমরা যেটাকে গোদা বাংলায় কথাটা বলি তাহলে রাহুল ক্রিকেট খেলছে, ঠিক আছে? তাহলে চলো আমরা এটাকে যদি ট্রান্সলেট করি আমরা কিন্তু এই সূত্রটা বা এই নিয়মটা কিন্তু হেল্প আমরা নিতে পারি। দেখো আমরা প্রথমে সাবজেক্ট, আমি কিন্তু বারবার বলছি না সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা, আমি বলছি না কারণ আগের ভিডিও আমি বারবার বলেছি যে কিভাবে সাবজেক্ট চিনতে হয়, কিভাবে ভার্ব চিনতে হয়, কিভাবে অবজেক্ট চিনতে হয়। তো চলো আমরা কিন্তু রাহুল একজন ব্যক্তি, এই রাহুলের বিষয়ে কেউ কিছু বলছে যে কি না রাহুল ক্রিকেট খেলছে, এটা কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়ছে। তো চলো রাহুল একজন ব্যক্তি, রাহুল এখানে কিন্তু আমাদের সাবজেক্ট, ঠিক আছে? তাহলে রাহুল যদি সাবজেক্ট হয় তাহলে কিন্তু আমাদেরকে প্রথমে বসাতে হবে রাহুলকে। তাহলে রাহুল তারপর কি বসাবো আমাদের ভার্ব বসাবো, ঠিক আছে? কিন্তু ভার্ব বসানোর আগে এখানে একটা জিনিস কি বসাতে হবে, এখানে একটা ভার্ব বসাতে হবে বা অক্সিলারি ভার্ব বসাতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? কেন বসাতে হবে? কারণ এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়ছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আগে। টেন্সের বিষয়টা এখন বলছি না, নেক্সট কোন টেন্সের ভিডিওতে যখন আসবো তখন অবশ্যই আমরা বলবো যে টেন্স বা এখানে অক্সিলারি ভার্বটা কেন আসছে বা কোন অক্সিলারি ভার্বটা কখন আসবে বা বিভাগ কখন কি আসবে সেই ব্যাপারে আলোচনা করা যাবে, ঠিক আছে? তো চলো রাহুল, তারপর আমরা বসাবো কিন্তু একটা বিভাগ বা অক্সিলারি ভার্ব যেটাকে ইজ বলি আমরা, ঠিক আছে? রাহুল ইজ, তারপর কি খেলার ইংরেজি কি প্লে, প্লেইং কি বলবো রাহুল ইজ প্লেইং ক্রিকেট, রাহুল ইজ প্লেইং ক্রিকেট। কি ক্রিকেটটা আমাদের অবজেক্ট, তাহলে অবজেক্ট আমরা শেষে বসাবো, ঠিক আছে? তাহলে চলে এলাম রাহুল ইজ প্লেইং ক্রিকেট, ঠিক আছে? তাহলে রাহুল এখন ক্রিকেট খেলছে বা রাহুল ক্রিকেট খেলছে, ঠিক আছে? রাহুল ক্রিকেট খেলছে, কিন্তু এই বাক্যটা আমরা কিন্তু কনভার্ট করতে পারলাম বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে। এটা কিন্তু একটা ইতিবাচক, এটা একটা পজিটিভ বা যেটা আমরা কি বললাম অ্যাফার্মেটিভ, ওই পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু এটা পড়ছে, কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে প্রথম ভাগ অ্যাফার্মেটিভ বা পজিটিভ, সেই পজিটিভ সেন্টেন্সের উদাহরণ কিন্তু আমাদের এটা কি রাহুল ইজ প্লেইং ক্রিকেট, মানে রাহুল ক্রিকেট খেলতেছে। এবার আসবো আমরা সেকেন্ড উদাহরণে, কি আছে আমরা বলেছি রাহুল ক্রিকেট খেলছে না, মানে আমরা যেটা বাংলায় বলি তাহলে কি রাহুল ক্রিকেট খেলছে না বা খেলছে না। চলো তাহলে এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে, চলো এখানে আছে আমার প্রথমে সাবজেক্ট কি আছে রাহুলই আছে, অবশ্যই আমরা প্রথমে রাহুল বসালাম, তাহলে রাহুল, তারপরে আবার কিন্তু একটা অক্সিলারি ভার্ব নেব রাহুল ইজ, অবশ্যই ইজ বসালাম রাহুল ইজ। এবার খেলছে না কথাটা আছে নার জন্য নার ইংরেজি কি নট, ঠিক আছে? বা নো, হ্যাঁ নো বা নট, এখানে কিন্তু আমরা নট বসাবো, ঠিক আছে? তাহলে রাহুল ইজ নট, তারপরে কি প্লেইং, রাহুল ইজ নট প্লেইং ক্রিকেট, ঠিক আছে? তাহলে রাহুল ইজ নট প্লেইং ক্রিকেট মানে রাহুল ক্রিকেট খেলছে না, রাহুল ক্রিকেট খেলছে না, অর্থাৎ হচ্ছে রাহুল ইজ নট প্লেইং ক্রিকেট। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল কি আমাদের নেগেটিভ বাক্য, এটা হয়ে গেল কি নেগেটিভ সেন্টেন্স, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারে আমরা কি অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স দেখলাম, আর একটা কি দেখলাম নেগেটিভ সেন্টেন্স দেখলাম। ক্লিয়ার? তাহলে আশা করছি অ্যাসার্টিভ সেন্টেন্স বিষয়ে তোমাদের প্রত্যেককে আশা করছি সমস্ত প্রবলেম সলভ হয়ে গিয়েছে, সমস্ত যেখানে বুঝতে অসুবিধা হতো, কোন জায়গায় যেখানে আটকে যেতে সেই সমস্ত জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিয়ার করতে পেরেছো। ক্লিয়ার? তো চলো এবার আমরা শিখে নেব নেক্সট পার্ট। এই যে সেন্টেন্সের একটা পার্ট আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, দেন আমরা 2 নাম্বার পয়েন্টে আসবো, সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স।
ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বাংলায় আমরা বলি কি? প্রশ্নসূচক। প্রশ্নসূচক বাক্য। আমরা এটাকে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে বাংলায় প্রশ্নসূচক বাক্য কিন্তু বলে থাকি। এই প্রশ্নসূচক বাক্য যখনই আমরা বললাম বাংলায়, তখন কিন্তু আমরা প্রত্যেকেই বুঝে গেলাম যে এই বাক্যটা কোন ধরনের হতে পারে বা কি বিষয়টা এক্সপ্রেস করতে পারে। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নসূচক বাক্য, আমাদের মাথার মধ্যে একটু সামান্যতম আইডিয়া হয়ে গিয়েছে যে প্রশ্নসূচক বাক্য কোনগুলো। মানে কি, আমাকে হয়তো বাক্যে কোনো প্রশ্ন করাবে বা প্রশ্ন বিষয়ে ব্যাপারটা থাকবে। আমরা অনেকেই জানি প্রশ্ন, হোয়াট ইজ কোয়েশ্চেন, আমরা প্রশ্নকে ইংরেজিতে কোয়েশ্চেন বলি। তো কোয়েশ্চেন বিষয়ে কিন্তু এখানে আলোচনা হবে। ঠিক তাই এখানে দেখো কোয়েশ্চেন, এবার আমরা এখানে কোয়েশ্চেন যেহেতু মানে কোশ্চেন রিলেটেড যেহেতু আমাদের বাক্য থাকবে, সেহেতু আমাদেরকে বুঝে নিতে হবে যে কোন কোন বাক্যগুলো প্রশ্নসূচক বাক্য, এটাকে কিভাবে চিনবো বা কিভাবে প্রশ্নসূচক বাক্যগুলো হয় বা কত রকমের প্রশ্নসূচক বাক্য হয়, এই বিষয়টা একটু ভালো করে একটু জেনে নেব। আমরা এক নম্বর পয়েন্ট করব কি, যে প্রশ্নসূচক বাক্য কোন কোন দিক থেকে হতে পারে। যেমন দেখবে যে বাক্যের শুরুতে কিছু হেল্পিং ভার্ব বা অক্সিলারি দিয়ে, হেল্পিং ভার্ব বা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে, হেল্পিং ভার্ব বা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে কিছু কিছু সেন্টেন্স আমরা স্টার্ট করি বা শুরু হয়, এবং বাক্যের শেষে কি থাকে? বাক্যের শেষে গিয়ে কোশ্চেন মার্ক থাকে। এরকম ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব দিয়ে বা ডু ভার্ব দিয়ে বা হ্যাভ ভার্ব, এগুলোকে আমরা বলি। ঠিক আছে, তো ওই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে যে সমস্ত বাক্যগুলো স্টার্ট হয় এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকে, সেই ধরনের বাক্যগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। ঠিক আছে, নাম্বার 2 আরেকটা বিষয় কি, আরেকটা কি রকম থাকবে যে মডেল ভার্ব, মডেল অক্সিলারি বা মডেল ভার্ব, এই ধরনের জিনিসগুলো বা মডেল অক্সিলারি ওয়ার্ডগুলো দিয়ে বাক্য যখন শুরু হবে প্লাস তার বাক্যের শেষে কোশ্চেন মার্ক যখন আমরা দেখতে পাবো, তখনগুলো সেই বাক্যগুলো কিন্তু আমরা ইন্টারোগেটিভের মধ্যে পড়বে। এবার মডেল অক্সিলারি বা মডেল ভার্বগুলো কোনগুলো? যেমন ধরো শুড, উড, কুড, ঠিক আছে, এইরকম ধরনের শব্দগুলোকে আমরা কিন্তু মডেল অক্সিলারি বা মডেল ভার্ব বলে থাকি। এই মডেল শুড দিয়ে বা মে দিয়ে বা মাইট দিয়ে বা হয়তো উড দিয়ে, ঠিক আছে, তো এইরকম ধরনের বাক্যগুলো যখন বা কুড দিয়ে এরকম ধরনের বাক্যগুলো যখন স্টার্ট হবে এবং শেষে কি থাকবে? কোশ্চেন মার্ক থাকবে, তখন কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরবো। তারপর আরেকটা কি নাম্বার? আরেকটা হচ্ছে কি WH ওয়ার্ড। WH ওয়ার্ড দিয়ে যখন কোনো শব্দ শুরু হবে, কোনো বাক্য শুরু হবে এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকবে, তখন কিন্তু আমরা সেই বাক্যটাকে আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা বাংলায় যেটাকে আমরা প্রশ্নসূচক বাক্য বলি, সেগুলো কিন্তু বলে থাকবো। ঠিক আছে, WH কোনগুলো? WH ওয়ার্ড বলতে গেলে দেখবে যে সমস্ত বাক্যগুলো ওই হোয়াট, হোয়াই, হাউ, হোয়ের, হোয়ার, ঠিক আছে, এই রকম ধরনের শব্দগুলো দিয়ে যখন বাক্য স্টার্ট হবে, তখন কিন্তু সেই বাক্যগুলোকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এই যে WH ওয়ার্ড কেন বলছি, তার কারণ দেখবা যে হোয়াট, হাউ, হোয়াই, হোয়েন, এরকম এই যে শব্দগুলো, এই শব্দগুলোর প্রথমেই যে দুটো অক্ষর, ওই দুটো অক্ষর কিন্তু WH দিয়ে বেশিরভাগ শুরু হয় বলে কিন্তু ওই শব্দগুলোকে WH ওয়ার্ড বলা হয়। আর ওই ওয়ার্ডগুলো দিয়ে যে ধরনের সেন্টেন্সগুলো স্টার্ট হয় এবং শেষে কোশ্চেন মার্ক থাকে এবং পুরো বাক্যটার মধ্যে একজনকে কেউ কাউকে প্রশ্ন করছে এরকম ভাব প্রকাশ করে, সেই ধরনের বাক্যগুলোকে কি বলবো আমরা? ইন্টারোগেটিভ সেন্টেন্স বা বাংলায় প্রশ্নসূচক বাক্য। ক্লিয়ার হয়েছে? তো আরেকটা বিষয়, প্রথমে যে নাম্বারটা আমরা বললাম হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এই ভার্বগুলো কোনগুলো? যেমন ধরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইরকম ধরনের বাক্য, ডু, এই যে ডু, ডিড, ডাজ, এরকম ধরনের শব্দগুলো যখন দিয়ে স্টার্ট হবে বাক্য, তখন কিন্তু কি হবে? আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু হবে। ক্লিয়ার? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইংরেজিতে চেনার একটা উপায় কি? তিন রকমের ধরনের উপায়কে বললাম। কি? একটা হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে স্টার্ট হবে বাক্য এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। আবার
দুই নাম্বার মডেল অক্সিলারি বা মডেল ভার্ব দিয়ে বাক্য শুরু হবে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে, এবং তিন নাম্বার WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু হবে, বাক্য শুরু হবে এবং বাক্যের শেষে কিন্তু এরকম কোশ্চেন মার্ক থাকবে। এই ধরনের জিনিসগুলো যদি আমরা কোনো বাক্যে লক্ষ্য করি তখন কিন্তু আমরা চোখ বন্ধ করে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য আমরা বলতে পারি। ক্লিয়ার হয়েছে? আমরা এই যেমন তিনটে উদাহরণ দিলাম বা তিন ধরনের হিন্টস বা ট্রিক তোমাদেরকে দেখালাম বা বললাম, এই বিষয়ে এই তিন ধরনেরই আমরা একটা করে উদাহরণ কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে দেখে নেব, যাতে আমরা বাক্যটাকে আরো সুন্দরভাবে বুঝতে পারি। ক্লিয়ার? তো চলো স্টুডেন্ট, আমরা এখানে তিনখানা উদাহরণ বা তিনখানা এক্সাম্পল লিখে নিয়েছি। আমরা কিন্তু বাক্যগুলো তিনটি বাংলা লিখেছি, বাংলা বাক্য কিন্তু আমরা লিখেছি, কারণ আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব। ক্লিয়ার? তো চলো আমরা দেখো প্রথমে বাক্যটা লিখেছি কি, প্রথমে যে উদাহরণটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমি কি সেখানে যাব। আমি কি সেখানে যাব, দেখো এই বাক্যটা কিন্তু প্রশ্নসূচক বাক্য। কেন? আমরা প্রথমেই একটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে বাক্যের শেষে কোশ্চেন মার্ক আছে, সেহেতু বাংলার দিক থেকে আমরা কিন্তু এখানে এটাকে প্রশ্নসূচক বাক্য বলতে পারছি বা বলছি। ক্লিয়ার? এবার আমরা এটা যে কোন ধরনের বাক্য বা কোন শব্দ দিয়ে তৈরি হবে এই বিষয়টা আমরা কিন্তু ইংরেজিতে যখন ট্রান্সলেট করব তখন কিন্তু বুঝতে পেরে যাব যে কোন কোন শব্দ বা কি ভার্ব দিয়ে এই ধরনের এগুলো মানে সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে বা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি হয়েছে। ক্লিয়ার? এটা গেল। চলো তো আমরা দেখে নেব যে এই বাক্যটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব। তাহলে কি বলেছে দেখো বাক্যে, আমি কি সেখানে যাব। আমি কি সেখানে যাব, এই আমি কি সেখানে যাব যে এটা কথাটা বলেছে, প্রথমে সাবজেক্ট দেখো আমি, ঠিক আছে? আমি নিজেকে বলছি যে আমি কি সেখানে যাব, মানে থার্ড পারসন বা অন্য কোনো পাবলিক যাকে আমরা বলতে চাইছি ওটা যে আমি কি সেখানে যাব। ঠিক আছে? তখন কি আমরা এখানে কি ইউজ করব, যে এখানে would অথবা should, would I বা should I, ঠিক আছে? would I, এবার আমি এখানে I বসালাম, would I go there, would I go there। উডটা কি আমাদের বা শুড, এখানে শুড অনেক সময় অনেকে শুড বসায় বা অনেকে উড বসায়। ঠিক আছে? এটা কিন্তু ভাব প্রকাশের সময় কিন্তু এটা ব্যাপারটা বোঝা যায় যে কি বা ভাবে বা কি ভঙ্গিতে সে বলতে চাইছে। ঠিক আছে? তাহলে আমরা যেটা উডটা লিখেছি আমরা এখানে এই উডটা হয়ে গেল কি, এই উডটা হচ্ছে মডেল অক্সিলারি, আমরা প্রত্যেকেই জানি। তো এই মডেল অক্সিলারি দিয়ে কিন্তু এই বাক্যটা তৈরি হচ্ছে কি, would I go there বা should I go there, ঠিক আছে? বা should you go there, ঠিক আছে? এই রকম ধরনের বাক্যগুলো যখন তৈরি হবে তখন কিন্তু এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা ওই মডেল অক্সিলারি দিয়ে তৈরি হচ্ছে। সেকেন্ড, দুই নাম্বার যেটা আমরা লিখেছি, এই দুই নাম্বার বাক্যটা আমরা ট্রান্সলেট করে দেখব। কি লিখেছি প্রথম বাক্যটা, সে কি এখন কিছু করছে। সে কি এখন কিছু করছে, এটাও কিন্তু আমরা কোশ্চেন বা প্রশ্নসূচক বাক্য, এটাকে আমরা ট্রান্সলেট করে দেখি কি, যে সে কি এখন কিছু করছে। এখানে আমরা হি মানে হি বলতে সে বলতে সে বলতে আমরা হি কে বোঝাই ইংরেজিতে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখানে কি লিখব, বাক্যের শুরুতে কিন্তু আমরা একটা ভার্ব নিয়ে আসবো। কি ভার্ব? যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা আমরা বি ভার্বটাকে বলতে পারি। সেটা কি হবে, ইজ, আইএস, ইজ। তারপর আমরা কি বসাবো, সাবজেক্ট বসাবো। সাবজেক্টটা কি আছে, হি। তাহলে ইজ হি, ইজ হি। এবার আমাদেরকে কি বসাতে হবে, আমাদের ভার্ব বসাতে হবে। তাহলে ভার্ব কোনটা, করছে। ঠিক আছে? ইজ হি ডুইং। কি হলো, ইজ হি ডুইং বললাম না, বর্তমান সে কাজটা করছে। তাহলে করছে কথাটা বলতে চাইছে আর কি জিজ্ঞেস করছে। তো ইজ হি ডুইং সামথিং, কিছু ইংরেজি কি, সামথিং, SOM সামথিং। তাহলে ইজ হি ডুইং সামথিং, আমরা কি লিখেছি, এখন বলে একটা শব্দ আছে। এই শব্দটা কিন্তু আমরা যে কোনো একটা জায়গায় বা শেষে বসালে বেশি ভালো হয় বা সবথেকে শুনতে বেশি ভালো লাগে। তাহলে ইজ হি ডুইং সামথিং রাইট নাও, রাইট নাও বা নাও। ঠিক আছে? তাহলে ইজ হি ডুইং সামথিং রাইট নাও, সে কি এখন কিছু করছে। তাহলে বুঝতে পারছি, সো এখানে ফুল স্টপ হবে না, এখানে কিন্তু কোশ্চেন মার্ক হবে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বাংলা থেকে যখন ইংরেজিতে বাক্যটাকে ট্রান্সলেট করলাম তখন আমরা বুঝে গেলাম যে এই বাক্যটা কি দিয়ে তৈরি হয়েছে। এই বাক্যটা হয়েছে বি ভার্ব বা
হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু এই বাক্যটা তৈরি হয়েছে এবং এটি একটি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য ঠিক আছে তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু অক্সিলারি দিয়ে তৈরি হয়েছে প্রথমটা কি দেখলাম মডেল অক্সিলারি দিয়ে তৈরি হয়েছে সেকেন্ডটা দেখলাম হেল্পিং ভার্ব বা বি ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে তৈরি হয়েছে এবং আমরা থার্ড 3 নাম্বার বাক্যটা দেখব কি 3 নাম্বার বাক্যটা কি লিখেছি যে তোমার নাম কি এটা যদি আমরা ইংরেজি ট্রান্সলেট করি তাহলে এটা কি হয়ে যাবে হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইওর নেম আমরা কিন্তু এই বাক্যটা বা এই সেন্টেন্সটা বেশিরভাগই শুনে থাকি যে অজানা কোনো ব্যক্তির সঙ্গে যখন আমরা পরিচয় করি বা দেখা করি তখন কিন্তু আমরা তাকে এই প্রশ্নটা করে থাকি এবং তার অপোজিটেও কিন্তু তারা এই প্রশ্নটাও আমাদেরকে করে থাকে কি যে হোয়াট ইজ ইওর নেম তোমার নাম কি তো ঠিক আছে দেখো এখানে কিন্তু যে হোয়াট এর এই যে WH প্রথম যে দুটো অক্ষর এই দুটো অক্ষর কিন্তু WH সেই কারণের জন্য কি আমরা এটাকে WH শব্দ বা WH ওয়ার্ড বলবো তাহলে আমরা 3 নাম্বার পয়েন্টে কি ছিল আমাদের WH ওয়ার্ড দিয়ে যে শব্দগুলো শুরু হবে এবং শেষে যা জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেই বাক্যগুলো কিন্তু আমাদের কি হয়ে যাবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য কিন্তু হবে ক্লিয়ার তাহলে আমরা কিন্তু তিনটে ট্রিকের মাধ্যমে বা তিনটে ট্রিক আছে যে ট্রিকের মাধ্যমে আমরা চিনে নিতে পারবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা এবং কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য তৈরি হয় ক্লিয়ার হয়েছে তো চলো চলে আসবো আমাদের নেক্সট পার্টে 3 নাম্বার পার্ট যেটা হচ্ছে কি ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে আমরা বাংলায় বলবো কি যে অনুজ্ঞামূলক বা অনুজ্ঞাসূচক বাক্য অনুজ্ঞামূলক বাক্য এই ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে বাংলায় আমরা বলছি কি অনুজ্ঞামূলক বাক্য ঠিক আছে এই অনুজ্ঞামূলক বাক্যকে চিনব কিভাবে এরও কিন্তু 3 রকম প্রসেস আছে 3 থেকে 4 রকম প্রসেস আছে যে ধরনের প্রসেসগুলো দেখে বা ছোট ছোট লক্ষণ দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে দেখো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন পড়েছিলাম তখন কিন্তু বাক্যটা র্যান্ডমলি হচ্ছিল ঠিক আছে সেখানে আপনার নেগেটিভ ছিল এবং পজিটিভ ছিল এবং বাক্যের শেষে ফুল স্টপ থাকছিল ঠিক আছে ঠিক সেম অ্যাজ ইম্পারেটিভ সেন্টেন্সেও কিন্তু বাক্যের শেষে ফুল স্টপ থাকবে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকার কারণে কিন্তু আমরা সহজেই বুঝে যাচ্ছিলাম যে এটা একটা প্রশ্নসূচক বাক্য এবার যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে তাহলে তাকে চিনব কি করে অ্যাসার্টিভ সেন্টেন্স তো র্যান্ডমলি যেরকম যে কোনো ধরনের সেন্টেন্স হতে পারে কিন্তু এই তার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে চেনার আমাদের একটা উপায় আছে কি উপায় আছে প্রথম উপায় ফার্স্ট উপায়টা কি ফার্স্ট উপায়টা দেখো যে এই বাক্যের মধ্যে এমন কিছু বলবে যেটা আমাদেরকে বা কাউকে অর্ডার বা আদেশ করা বোঝাবে অর্ডার বা আদেশ করা বাংলা যেটাকে আমরা আদেশ বোঝাই ঠিক আছে তাহলে অর্ডার করা বোঝাবে মানে কিছু বাক্য থাকবে যে বাক্যগুলোতে মনে হবে কেউ কাউকে যেন আদেশ করছে বা অর্ডার করছে কোনো কিছু করতে বা কোনো কিছুর বিষয়ে আদেশ করছে ঠিক আছে তখনই কিন্তু আমরা বুঝে যাব যে সেই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেই বাক্যের শেষে কিন্তু ফুল স্টপ সাইন অবশ্যই থাকবে ক্লিয়ার হয়েছে তাহলে আদেশমূলক আমরা এখানে একটা ছোট্ট করে উদাহরণ দেখে নেব যে আদেশমূলক বাক্য কোনগুলো বা আদেশ কোন বাক্যগুলোতে আমরা বোঝাই কি রকম দেখো যে বলে না মেক ইট ফাস্ট ডু ইট ফাস্ট বা শাট দ্য ডোর এরকম ধরনের যে বাক্যগুলো থাকবে আমি এই একটা লিখি কি বললাম যে মেক ইট ফাস্ট মানে এটাকে বাংলা যদি বলি তাহলে কি দ্রুত করো এটি দ্রুত বা তাড়াতাড়ি দ্রুত করো ঠিক আছে তাহলে এটি দ্রুত করো বা তাড়াতাড়ি করো মেক ইট ফাস্ট ঠিক আছে ডু ইট কুইকলি বা কি বলে যে শাট দ্য ডোর দেখো এই বাক্যটার মধ্যে কি বলছে এটাকে আমরা বাংলা যদি বলি তাহলে কি হবে যে দরজাটি বন্ধ করো ঠিক আছে এই দরজাটি বন্ধ করো যখন আমরা বাংলায় বলছি আমরা বাংলাটা বুঝি ঠিক আছে ভালো করে দেখবে যে দরজাটি বন্ধ করো ধরো দরজাটি বন্ধ করো আমি তোমাকে বলছি দরজাটি বন্ধ করো মানে কি কথাটা কি হচ্ছে আমি তোমাকে আদেশ করছি বা কোনো কিছু করার অর্ডার মারছি বা অর্ডার দিচ্ছি
তখন কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার হয়েছে? যেমন আরেকটা বাক্য আমি যেমন লিখেছিলাম যে এটি দ্রুত করো, হয়তো তোমাকে আমি কোনো একটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নটা সলিউশন করতে বলছি এবং সেটা খুব তাড়াতাড়ি করতে বলছি, তখনই কিন্তু কি হবে যে ওই বাক্যটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। এই যে লিখলাম আমরা যে এটি দ্রুত করো, ইংরেজি যেটাকে আমরা বলছি মেক ইট ফাস্ট, তারপর আমরা কি বলছি দরজাটা বন্ধ করো বলছি শাট দ্য ডোর। ঠিক আছে? এরকম ভাবে যে ধরনের বাক্যগুলো হয়, যে বাক্যগুলোতে প্রথম কথা একটা জিনিস মাথায় রাখবে যে আদেশ করা যদি বোঝায় বা এমন কিছু ভাব প্রকাশ করছে যেখানে আদেশ মনে হচ্ছে, অর্ডার মনে হচ্ছে, তখনই কিন্তু বুঝে নেবে কি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আমরা একটু দেখে নেব আমাদের নেক্সট, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চেনার একটা উপায় কি দেখে নিলাম, যেটা হচ্ছে কি প্রথমে লিখলাম আদেশ বা অর্ডার। সেকেন্ড কি 2 নাম্বার হচ্ছে কি রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে হচ্ছে কি বাংলা যেটাকে আমরা কি বলছি অনুরোধ। দেখবে কিছু কিছু বাক্যে এমন কিছু ভাব প্রকাশ করা যেটা মনে হয় যেন কেউ কাউকে অনুরোধ করে বলছে বা অনুরোধ করছে কিছু করার জন্য। ঠিক আছে? কোনো কিছু কাজ করার জন্য কাউকে যখন অনুরোধ করবে তখন কিন্তু আমরা কি বলবো সেটাকে অনুরোধমূলক বা রিকোয়েস্ট বোঝাবে। কারণ রিকোয়েস্ট যখন আমরা বুঝবো কোনো একটা বাক্যে, তখন কিন্তু সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে এবং সেই সেন্টেন্সের শেষে কিন্তু একটা ফুল স্টপ সাইন অবশ্যই থাকবে। আমি যদি রিকোয়েস্ট অ্যাকর্ডিং যদি কোনো একটা সেন্টেন্স বলি, তাহলে কি বলতে পারবো যে দয়া করে পেনটি বা কলমটি দিন, বা দয়া করে কলমটি আমাকে দিন। ঠিক আছে? আমরা যেটা বাংলায় লিখি যে দয়া করে বইটি আমাকে দিন। ঠিক আছে? দয়া করে বইটি আমাকে দিন। এই যে আমি বাংলা একটা বাক্য লিখলাম, এটা দেখো আমরা যেই পড়ছি বা যেই বলছি বা যেই শুনছি, আমরা কিন্তু প্রথমে কিন্তু বুঝে যাচ্ছি যে এটা কেউ কাউকে হয়তো রিকোয়েস্ট করছে। হয়তো আমি যদি কথাটা বলি কাউকে, তাই এমন একজন ব্যক্তিকে বলছি যাকে আমি কিন্তু অনুরোধ করে বলছি যে বইটি আমাকে দিন। ঠিক আছে? প্লিজ। এবার যদি আমি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি হবে? প্লিজ। প্রথমে আমরা কি বসাবো? প্লিজ গিভ। তারপর আমাদেরকে ভার্ব বসাতে হবে। প্লিজ গিভ মি the book. Please give me the book. আবার যদি আমরা বলি আমাকে দয়া করে আমাকে এক কাপ চা দিন, তাহলে কি হবে? দয়া করে আমাকে এক কাপ চা দিন। তাহলে আমরা ইংরেজিতে কি বলতে পারবো? প্লিজ গিভ মি এ কাপ অফ টি। ঠিক আছে? বা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এইরকম ধরনের বাক্যগুলো যখন আমরা দেখব, তখনই কিন্তু নিঃসন্দেহে চোখ বন্ধ করে বুঝে নেব কি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে চলো আমরা নেক্সট আরেকটা উপায় ইম্পারেটিভ সেন্টেন্স চেনার, যেটা হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে কি যে আমরা সেটাকে বুঝবো অ্যাডভাইস বা যেটাকে আমরা বাংলায় বলি উপদেশ। দেখবে কিছু কিছু আমরা সেন্টেন্স বা কিছু কিছু ব্যক্তি কেমন কিছু কিছু কথাবার্তা বলে যেগুলোকে মনে হয় যে আমাদেরকে উপদেশ দিচ্ছে বা জ্ঞান দিচ্ছে। আমরা অনেক সময় বলি না যে জ্ঞান দিস না, আমাদেরকে জ্ঞান দিস না, তাই না? তো এই ব্যাপারটা কিন্তু উপদেশ বা অ্যাডভাইস বলি। তো এরকম ধরনের বাক্য অ্যাডভাইস দেওয়ার অ্যাকর্ডিং যদি কোনো বাক্য হয়, যদি কোনো বাক্যকে মনে হয় যে আমাকে উপদেশ দিচ্ছে, তখন কিন্তু সেই বাক্যটাও কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞামূলক বাক্যের মধ্যে পড়বে। ঠিক আছে? তাহলে এই অ্যাডভাইস মূলক বা উপদেশমূলক বাক্য একটা উদাহরণ আমরা দিয়ে দেখে নিই কিরকম কি, যে ডু নট টেল এনি লাই। ডু নট টেল এনি লাই বা নেভার টেল এনি লাই। এরকম ধরনের বাক্যগুলো হয় যে মিথ্যে কথা কখনো বলো না। ডু নট টেল এনি লাই, কোনো মিথ্যে কথা বলতে নেই বা কোনো মিথ্যে কথা বলো না। এই কথাগুলো কিন্তু গার্জিয়ান রিলেটেড বা যেই তোমাকে বলে থাকবে তারা কিন্তু তোমাকে কোনো না কোনো উপদেশ দেওয়ার চেষ্টা করছে যে তুমি কোনো খারাপ কাজ করো না। মিথ্যে কথা বলাটা একটা খারাপ খারাপ চরিত্র বা খারাপ অ্যাটিটিউড। তো সেই মিথ্যে কথা বলাটা কিন্তু উচিত নয়। এই জিনিসটা যখন তোমাকে কেউ শেখাচ্ছে বা বলছে, তখন কিন্তু ভেবে নেবে যে এটা তোমাকে সে উপদেশ দিচ্ছে। আর এরকম ধরনের উপদেশ দেওয়া রিলেটেড বাক্যগুলো কিন্তু অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞামূলক বাক্য। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কিন্তু দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সকে চেনার 3খানা উপায়। এটা হচ্ছে অর্ডার, মানে কোনো কোনো বাক্যে আদেশ করা বোঝাবে, রিকোয়েস্ট কোনো কোনো বাক্যে অনুরোধ করা বোঝাবে, আবার অ্যাডভাইস কোনো কোনো বাক্যে কি বোঝাবে? উপদেশ দেওয়া বোঝাবে। ঠিক আছে? তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ, ঠিক আছে, এইরকম ধরনের যখন আমরা বাক্যগুলোকে পাবো এরকম রিলেটেড, তখন কিন্তু সেই সমস্ত বাক্যগুলোকে আমরা চোখ বন্ধ করে ইম্পারেটিভ সেন্টেন্সের খাতায় ফেলে দেবো এবং সেটাকে আমরা বাংলায় অনুজ্ঞামূলক বাক্য
বলবো। ক্লিয়ার হয়েছে? তো দেখো আমরা কিন্তু পরপর 1 থেকে 3 নাম্বার পর্যন্ত 3 নাম্বার বাক্য পর্যন্ত আমরা জেনে নিলাম কি প্রথম অ্যাসার্টিভ, সেকেন্ড ইন্টারোগেটিভ, থার্ড হচ্ছে ইম্পারেটিভ। এবার চলো আমরা 4 নাম্বার পার্টের বিষয়ে জানবো যেটার নাম হচ্ছে অপটেটিভ। কি 4 নাম্বার পার্ট সেটা কি বলছে সেন্টেন্সের অপটেটিভ। অপটেটিভ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স যেটাকে আমরা বাংলায় প্রার্থনা বা ইচ্ছা, প্রার্থনা প্রার্থনা অথবা ইচ্ছা, ইচ্ছামূলক বাক্য বলে থাকি। কি প্রার্থনা বা ইচ্ছামূলক বাক্য। দেখো আমরা বাংলা মিনিংটা শুনে বা বাংলা মিনিংটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরে যাচ্ছি যে এই সেন্টেন্স গুলো কি জিনিস বা কোন জিনিস প্রকাশ করে। ঠিক আছে? কি প্রার্থনা বা ইচ্ছা। কোনো ব্যক্তি বা কোনো একজন কেউ যদি কোনো কিছু প্রার্থনা করে বা ইচ্ছা প্রকাশ করে বা আশীর্বাদ দেয় বা অভিশাপ দেয়, এইরকম ধরনের যে বাক্যগুলো হয়, কিছু হয় না, কিছু কিছু বাক্য তো হয় কি পজিটিভলি কেউ কাউকে আশীর্বাদ দেয়, আবার কেউ কাউকে নেগেটিভলি অভিশাপ দেয় যদি তার বিষয়ে কেউ কিছু খারাপ করে বা তার সঙ্গে। ঠিক আছে? আবার কি হয় কেউ কিছু কারোর জন্য প্রার্থনা করে, কেউ নিজের জন্য প্রার্থনা করে, বা কেউ কিছু জিনিস কারোর ইচ্ছা থাকে। ঠিক আছে? যে হয়তো আমার যদি এটা হতো, এরকম বিভিন্ন রকম ধরনের বাক্য থাকে কি যার মধ্যে আমরা কিছু ক্যাটাগরি কি বললাম যে ইচ্ছা হতে পারে, প্রার্থনা হতে পারে, আশীর্বাদ দেওয়া হতে পারে বা অভিশাপ দেওয়া হতে পারে। এরকম ধরনের যখন কোনো কিছু ভাব প্রকাশ করবে কোনো বাক্য, তখন কিন্তু সেই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে অপটেটিভ সেন্টেন্স বলবো এবং বাংলায় কিন্তু প্রার্থনা বা ইচ্ছামূলক বাক্য বলবো। ঠিক আছে? এবং এই বাক্যের শেষের যে সাইনটা থাকবে সেটাও কিন্তু ফুল স্টপ সাইন থাকবে। ঠিক আছে? তাহলে এই বাক্যটার যেহেতু অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভের মতো ফুল স্টপ সাইন শেষে থাকছে, তাহলে এই বাক্যটাকে চেনার উপায় আমি কি বললাম যে কিছু বাক্য থাকবে যেই বাক্যগুলোতে কি আমরা ভাব কি প্রকাশ করবে, কেউ কাউকে হয়তো আশীর্বাদ দিচ্ছে বা অভিশাপ দিচ্ছে বা হয়তো প্রার্থনা করছে কারোর কাছে, বা হয়তো কারোর কাছে কি ইচ্ছা প্রকাশ করছে কোনো কিছু। এরকম ধরনের যখন বাক্যগুলোকে আমরা দেখব তখন কিন্তু আমরা অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য কিন্তু আমরা বলবো। কি আমরা যখন ইংরেজি বাক্য দেখব তখন কিন্তু প্রথমে আমরা বুঝে যাব কিছু শব্দ থাকবে ইংরেজিতে যেগুলো দেখে কিন্তু আমরা প্রথমে বুঝে যাব কি না এটা হচ্ছে অপটেটিভ একটা সেন্টেন্স বা ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। যেমন আমরা যদি বাংলায় যদি একটা উদাহরণ লিখি, কি উদাহরণ, যে ভগবান তোমার মঙ্গল করুক বা করুন। ঠিক আছে? ভগবান তোমার মঙ্গল করুক বা মঙ্গল করুক। ঠিক আছে? দেখো এরকম ধরনের শব্দ, এরকম ধরনের সেন্টেন্স বা কথা আমরা অনেকের কাছ থেকে শুনে থাকি বা আমরাও কিন্তু অনেককে বলে থাকি কি যে ভগবান তোমার মঙ্গল করুক বা ঈশ্বর তোমার মঙ্গল করুক বা আল্লাহ তোমার মঙ্গল করুক। ঠিক আছে? তো এরকম ধরনের যখন বাক্য, দেখো তুমি এই বাক্যটা শুনেই বুঝে যাচ্ছ যে কেউ কাউকে কিন্তু আশীর্বাদ করতে চাইছে। ঠিক না? কেউ কাউকে আশীর্বাদ করতে চাইছে কি যে ভগবান তোমার মঙ্গল করুক। ঠিক আছে? তাহলে এই আশীর্বাদ বিষয়টা যখন আমরা বুঝতে পারছি তখন কিন্তু আমরা বুঝে নেব কি এটা একটা প্রার্থনা বা আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করছে ভগবানের কাছে যে কোন একজন ব্যক্তির যেন ভালো হয়। ঠিক আছে? তাহলে এটা একটা প্রার্থনা করা বোঝাচ্ছে, সেটা আমরা কিন্তু বুঝে যাব এটা একটা অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে? এবারে যখন আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব, ইজিলি এটা ট্রান্সলেট করে নেওয়া হয়ে যেতে পারে। কি রকম দেখো এখানে কিন্তু একটা মডেল ওয়ার্ড ইউজ করতে হবে আমাদের। তাহলে চলো এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, তাহলে কিভাবে হবে দেখা যাক। যে আমাদের কিন্তু মেয়ে দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে? মেয়ে শব্দটা দিয়ে শুরু করতে হবে। তাহলে মেয়ে দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমরা অনেক সময় বলি না ইংরেজিতে মেয়ে, তারপরে কি বলি আমরা গড এখানে কি যে না মে গড ব্লেস ইউ, ঠিক আছে? তাহলে মে গড ব্লেস ইউ, তাহলে ভগবান তোমার মঙ্গল করুন। এটা যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে মে গড ব্লেস ইউ এইরকম হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এইরকম ধরনের বাক্য যখন আমরা ইংরেজিতে দেখবো বা এরকম ধরনের বাক্য বাংলায় দেখবো তখন কিন্তু আমরা বুঝে যাবো এটা কিন্তু একটা অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে? এবং এখানে প্রার্থনা করা কিন্তু বোঝাচ্ছে। আবার দেখবা ইচ্ছা যদি থাকে তারপরে না উইশ ইউ হ্যাপি বার্থডে, এরকম যখন একটা বাক্য বলে উইশ ইউ হ্যাপি বার্থডে বা অনেক সময় না মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ঠিক আছে? এইরকম ধরনের বাক্যগুলো কি আমাদের অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। ঠিক আছে? তো
তো আমরা এবার পরবর্তী আমাদের যে নেক্সট পার্ট, সেটা 5 নাম্বার পার্ট, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার চলো আমরা সেই সেন্টেন্স সম্পর্কে জেনে নেব। তো চলো আমাদের নেক্সট পার্টে আমরা যে কথাটা বললাম 5 নাম্বার পার্ট, সেটা হচ্ছে কি এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটাকে আমরা কি বাংলায় বিস্ময়সূচক বাক্য বলে থাকি। বিস্ময়সূচক বাক্য বলতে দেখো আমরা কিন্তু বিস্ময়ের ব্যাপারটা আমরা যদি বোঝাই তাহলে কি কোনো কিছু অবাক হওয়া বোঝায় বা কোনো কিছু হয়তো এক্সপ্রেস করা বোঝায়, সেটা কিন্তু অনুভূতি, একটা ফিলিংস, ঠিক আছে? সে দুঃখ হতে পারে, সে আনন্দ হতে পারে, ঠিক আছে? তাহলে যে দুঃখ, আনন্দ, এই সমস্ত বিষয়গুলোকে যখন আমরা এক্সপ্লেন করব কোনো বাক্যের মধ্যে, সেই বাক্যগুলোকে তখন আমরা কিন্তু কি এই এক্সক্লেমেটরি বাক্য আমরা বলবো। যেমন আমরা এক্সক্লেমেটরি থেকে একটা আমরা শব্দ যে জানতে পারছি যে এক্সক্লেম মানে হচ্ছে কি যে মানে ভঙ্গি বা ভাব, ঠিক আছে? ভাব বা ভঙ্গি, ঠিক আছে? তো এই এক্সক্লেমেশন থেকে কিন্তু এক্সক্লেমেটরি কথাটা এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমরা কোনো না কোনো কিছু এক্সক্লেমেশন দিব, কি সেটা পজিটিভ হতে পারে এবং সেটা নেগেটিভও হতে পারে। কি রকম পজিটিভ নেগেটিভ? পজিটিভ বলতে গেলে কোনো খারাপ মানে ভাব প্রকাশ করব অথবা কোনো ভালো ভাব প্রকাশ করব। যেমন ধরো আমাদের কিছু কিছু বাক্য হয় যে হঠাৎ করে কেউ হয়তো কোনো খারাপ খবর নিয়ে এলো, সেই খারাপ খবর যে শব্দের মাধ্যমে বা যে বাক্যের মাধ্যমে আমাদেরকে বলে, সেই বাক্যটাই কিন্তু আমাদের এই এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে বা বিস্ময়সূচক বাক্য হবে। যেমন ধরো কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোকে দিয়ে আমরা কিন্তু স্টার্ট করতে পারি। যেমন আমরা আগের সেন্টেন্সটাতে দেখলাম কি মেয়ে দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে? মে ইউ লিভ লং এরকম ভাবে স্টার্ট হয় বা মে দিয়ে শুরু হলো, ওটা অপটেটিভ চলে গেল। কিন্তু এক্সক্লেমেটরিটা কিন্তু শুরু হবে কি রকম? যেমন ধরো হাই, ও, অ্যালাস, ঠিক আছে? এরকম ধরনের বাক্যগুলোকে দিয়ে এরকম ধরনের শব্দগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, বা হুররে, ঠিক আছে? এরকম ধরনের শব্দগুলো কি হবে? এক্সক্লেমেশন। যেমন ধরো একটা যদি উদাহরণ লিখি যে আমরা ইংরেজি প্রথমে লিখি, ইংরেজিতে লিখলাম কি যে হুররে, হুররের পরে একটা কিন্তু এক্সক্লেমেটরি কিন্তু সেন্টেন্স থাকবে, সাইন থাকবে, এক্সক্লেমেটরি সাইন থাকবে যে হুররে উই উইন দা ম্যাচ। হুররে উই উইন দা ম্যাচ, এটা কিন্তু দেখো একটা আনন্দকে প্রকাশ করছে, আনন্দের বিষয়কে কিন্তু প্রকাশ করছে। এই বাক্যটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে আনন্দ কিছু ব্যাপার সম্পর্কে আনন্দ করছে। কি ব্যাপার? যেটা হচ্ছে যে ম্যাচ বলতে গেলে কোনো কিছু খেলার ম্যাচ ছিল, ঠিক আছে? সেই খেলার ম্যাচ কিন্তু তারা জিতেছে এবং সেই বিষয়ে কিন্তু আনন্দ করছে, তার জন্য কিন্তু হুররে কথাটা ইউজ করছে, ঠিক আছে? আবার দেখবা কিছু কিছু বাক্য হয় যে কি ঠিক আছে, বা অ্যালাস, আমি যদি অ্যালাস বললাম, অ্যালাস দিয়ে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, অ্যালাস মাই কাউ, বা ডগ, আমরা ডগই বলি, ডগ ইজ ডেড, অ্যালাস মাই ডগ ইজ ডেড। এটা কিন্তু কি খারাপ খবর, এটা কিন্তু দুঃখ প্রকাশ করছে। প্রথমটাতে কিন্তু আনন্দ প্রকাশ করছে এবং দ্বিতীয়টাতে কিন্তু দুঃখ প্রকাশ করছে। ক্লিয়ার হচ্ছে? প্রথমটাতে কি বলছে? আনন্দ প্রকাশ করছে। আমরা কি বললাম সেন্টেন্সে? হুররে উই উইন দা ম্যাচ, মানে কি আমরা জিতে গেছি, আমরা ম্যাচটা জিতে গিয়েছি, ঠিক আছে? আমরা খেলাটা জিতে গিয়েছি, সেই বিষয়টা এক্সপ্রেস করছে, একটা আনন্দ প্রকাশ করছে। আর সেকেন্ড বিষয় বা সেকেন্ড বাক্যটাতে কি বলছে যে অ্যালাস বা কি যে আমাদের গরুটা, আমাদের কুকুরটা মারা গিয়েছে বা আমার কুকুরটা মারা গিয়েছে। অ্যালাস মানে হতাশ হয়ে যাচ্ছে, হতাশ হয়ে বলতে চাইছে কি যে আমার কুকুরটা মারা গিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু দুঃখ প্রকাশ করছে, এটা স্যাড এবং এটা এনজয়মেন্ট। ক্লিয়ার হচ্ছে? এটা স্যাড এক্সপ্লেনেশন প্রকাশ করছে আর এটা কিন্তু তোমার এনজয়মেন্টের এক্সপ্লেনেশন দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যে এই বাক্যটা চেনার আরো সুন্দর একটা উপায় কি, যে চিহ্ন, একটা সাইন থাকবে, সেটা কিন্তু ইউনিক চিহ্ন, এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি চিহ্ন। যখনই কোনো সেন্টেন্সে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে তখন কিন্তু বুঝে যাবে সেটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? এবং এরকম ধরনের শব্দগুলো যখন দেখতে পাবো বাক্যের মধ্যে তখন কিন্তু সবাই বুঝে যাবে যে এটা একটা বিস্ময়সূচক বাক্য। ক্লিয়ার? তাহলে আমরা একটার পর একটা করে 5খানা
প্রকারভেদ আমরা কিন্তু দেখলাম, পড়লাম এবং শিখলাম, বুঝলাম। যদি এই ভিডিওর মাধ্যমে কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। এবং এর পরের ভিডিওতে আমরা সেন্টেন্সকে আরো গঠনগত দিক থেকে তিন ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আরেকটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর তিন নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওই তিনখানা সেন্টেন্সের বিষয়ে কিন্তু আলোচনা করব। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা ফার্স্ট ভিডিও যেটা সেন্টেন্স নিয়ে করেছিলাম, সেই সেন্টেন্সের ভিডিওটা প্রথমে যারা দেখোনি তার আগে দেখো, দেন এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখার পরে আমরা যে নেক্সট পার্টটা নিয়ে আসবো, সেই নেক্সট পার্টে ভিডিওটাতে কিন্তু গঠনগত মূলক সম্পর্কে যে বাক্যর ভাগ বা প্রকারভেদ থাকে তিন রকমের, সেই তিন রকমের প্রকারভেদটা শিখবো। ক্লিয়ার হয়েছে? তো চলো এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে এটুকুই আমরা আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যারা নিউ আমাদের চ্যানেলে এসে ভিডিও দেখছো, তারা যদি এরকম ধরনের ভালো ভালো সুন্দরভাবে সহজে ইংরেজি গ্রামারটাকে শিখতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।